আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বার্তা দিলেন ডক্টর ইউনূস। উপদেষ্টার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্স। প্রশিক্ষণ পেলে বাংলাদেশের শিক্ষার্থীরাই ভারতীয় সেনাবাহিনী হটাতে সক্ষম, জানালেন সাবেক শীর্ষ সামরিক অফিসার। বাংলাদেশ সহ 4টি দেশে সাংবাদিকতা বিপজ্জনক পেশা, আরএসএফ এর প্রতিবেদন। ব্যাংককে হোটেলে ভয়াবহ আগুন, 3 বিদেশি নিহত। সৌদিতে 23,000-এর বেশি প্রবাসী গ্রেপ্তার, যৌথ অভিযান অব্যাহত। বিপিএল এর 11তম আসর শুরু, মিরাজের গাড়ি আটকে দিলেন বিক্ষুব্ধ দর্শকরা। অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়, লজ্জার হার ভারতের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার 30 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে 4টি বিভাগের 31টি জেলার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়ে এই নির্দেশ দেন তিনি। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। ভিডিও কনফারেন্সে তিনি কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, কৃষিপণ্য সংরক্ষণ, সার সরবরাহ এবং শিল্প এলাকায় শান্তি শৃঙ্খলা নিশ্চিতে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। আমরা সবার অধিকার তার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই। এটা আমাদের একটা অগ্রাধিকারের মতো একটা বড় জিনিস হবে, যাতে আমরা শান্তিপূর্ণভাবে এক পরিবার হিসেবে আমরা বসবাস করতে পারি। এটা যাদের এখানে এই সমস্যা আছে মনে হয় এটাতে বিশেষভাবে মনোযোগ দেওয়া, যে এটাকে উৎপাদন করতে না পারলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়ে গেলাম, যে আমরা এটা এক পরিবার হতে পারছি না। বিডিআর বিদ্রোহের অজানা ইতিহাস জানালেন তৎকালীন এক শীর্ষ সামরিক অফিসার। তিনি বলেন, আমাদের দেশে 18 কোটি মানুষ রয়েছে। আমরা ভারতীয় সেনাবাহিনীকে প্রতিহত করতে পারি, তাদের আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত নয়। আমাদের 18 কোটি মানুষ আছে, এখান থেকে আমরা 1 কোটি সৈনিক পাবো। 10 লাখ 20 লাখ ছাত্রকে যে আমরা ট্রেনিং দিই 3 মাস ধরে, শুধু এসএমজির উপর 2টা গ্রেনেড শেখাই দিই, যথেষ্ট যে কোনো আর্মিকে ঠেকায় দেওয়ার জন্য। তিনি আরও উল্লেখ করেন যে প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করতে পারে। আমাদের ছাত্ররাই ভারতীয় সেনাবাহিনী হটাতে সক্ষম। বিডিআর হত্যাকাণ্ড, বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আমাদের ছাত্র ছাত্রীদেরকে 3 মাস যদি ট্রেনিং দিই আর্মি থেকে আমরা, এবং প্রত্যেকে একটা এসএমজি দেবো, 6টা করে ম্যাগাজিন দেবো এবং 2টা করে গ্রেনেড ধরাই দেবো। আমাদের কিচ্ছু করা লাগবে না, আর্মির কিছু করা লাগবে না। ইন্ডিয়ান আর্মি ভিতরে আসুক, তারা পালায় চলে যাবে। বর্তমান বিশ্বে সাংবাদিকতা একটি অপরিহার্য পেশা হলেও কিছু দেশে এটি বিপজ্জনক হয়ে উঠেছে। চলতি বছর বাংলাদেশকে সেই তালিকায় অন্যতম সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আরএসএফ এর সাম্প্রতিক প্রতিবেদন এই চিত্র তুলে ধরেছে, যেখানে বলা হয়েছে 2024 সালে বাংলাদেশ সহ 4টি দেশ সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বর্তমান বিশ্বে সাংবাদিকতা অপরিহার্য পেশা হলেও কিছু দেশে এটি বিপজ্জনক পেশা হয়ে উঠেছে। চলতি বছর সেই তালিকার অন্যতম সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে বাংলাদেশকে। আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের সাম্প্রতিক প্রতিবেদন এই চিত্র তুলে ধরেছে, যেখানে বলা হয়েছে 2024 সালে বাংলাদেশ সহ 4টি দেশ সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে 12 ডিসেম্বর। এতে বলা হয়েছে, এবছর বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকারের পরিস্থিতি অত্যন্ত নাজুক। ফিলিস্তিনের অবস্থা সবচেয়ে ভয়াবহ। গত 5 বছরে ফিলিস্তিনের সাংবাদিক হত্যার সংখ্যা অন্য কোনো দেশের তুলনায় বেশি। গাজার পর পাকিস্তান রয়েছে দ্বিতীয় স্থানে, যেখানে অন্তত 7 জন সাংবাদিক নিহত হয়েছেন। বাংলাদেশ এবং মেক্সিকো একইভাবে 5 জন করে সাংবাদিকের প্রাণহানি ঘটেছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর হাতে 18 জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যার মধ্যে 16 জন গাজায় নিহত হয়েছেন।
আরএসএফ জানায় 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হাতে 145 জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে 35 জন সংবাদ সংগ্রহের সময় প্রাণ হারান। এই ঘটনাগুলোকে নজিরবিহীন রক্তপাত বলে অভিহিত করেছে সংগঠনটি। অন্যদিকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট জানিয়েছে 2024 সালে অন্তত 104 সাংবাদিক নিহত হয়েছেন, যাদের অর্ধেকেরও বেশি গাজায় প্রাণ হারিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী গত বছর 45 জন সাংবাদিক নিহত হয়েছিলেন, তবে চলতি বছরে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে বিশ্বজুড়ে 550 জন সাংবাদিক বন্দী, যা গত বছরের 513 জনের তুলনায় বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি সাংবাদিক বন্দী রয়েছে চীন, যেখানে 124 জন কারাবন্দী। মিয়ানমার এবং ইসরায়েলেও যথাক্রমে 61 ও 41 সাংবাদিক কারাগারে আছেন। সাংবাদিকতার এই অন্ধকার অধ্যায় মানবাধিকারের জন্য একটি গভীর সংকেত। প্রতিবাদ ও তথ্যের স্বাধীনতার জন্য লড়াই অব্যাহত রাখতে হবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 3 জন বিদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 7 জন আহত হয়েছেন, যাদের হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার 30 ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার রাতে ব্যাংককের জনপ্রিয় এলাকার কাছে অবস্থিত হোটেলে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ জানিয়েছে 6 তলা এম্বার হোটেলের 5ম তলায় আগুন লাগে। এতে ঘটনাস্থলেই একজন নারী মারা যান এবং আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও 2 পুরুষকে মৃত ঘোষণা করা হয়। নিহতরা বিদেশি হলেও তাদের জাতীয়তা এখনও নির্ধারণ করা যায়নি। হোটেলে থাকা 75 জনের মধ্যে 34 জনকে ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও তদন্তাধীন। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে 23,000-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে। ব্যাপক ক্রিকেট উদ্দীপনা উন্মাদনার মধ্য দিয়ে সোমবার 30 ডিসেম্বর থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি20 ক্রিকেটের 11তম আসর। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে লড়াই করেছে দুর্বার রাজশাহী। এইদিকে বিপিএলের 11তম আসর শুরুর আগ মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। টিকিট না পেয়ে বিক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের গেটে ভাঙচুর চালান। এ সময় খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বিক্ষোভরত দর্শকদের বাধার মুখে পড়েন এবং তার ব্যক্তিগত গাড়ি আটকে দেয়া হয়। মেলবোর্ন টেস্টে হতাশাজনক হারের মুখে ভারত। অজিরা রোহিত বাহিনীর সামনে জয়ের জন্য 340 রানের বড় লক্ষ্য ছুড়ে দেয়। হাতে ছিল একদিন, কিন্তু পঞ্চম দিনে পুরো লড়াইটা জমাতে পারেনি ভারতীয় দল। শুরুতেই টপ অর্ডারের বিপর্যয়। মিডল অর্ডার আর লোয়ার মিডল অর্ডারের লড়াইও শেষ পর্যন্ত কাজে আসেনি। একসময় মনে হচ্ছিল জয়টা বুঝি হাতের মুঠোয়। 33 রানে 2 উইকেট পড়ে গিয়েছিল, তারপরও দল গুটিয়ে যায় মাত্র 155 রানে। অজিদের কাছে 184 রানে হার মানতে হল। জয় সাবাল সর্বোচ্চ 84 রান তুলে দলের লড়াই চালিয়ে যান। ঋষভ পান্ত করেন 30 রান। বোলিংয়ে স্কট বোল্যান্ড 16 রানে এবং প্যাট কামিন্স 18 রানে তুলে নেন 3টি করে উইকেট। নাথান লায়ন 2টি উইকেট আর মিচেল স্ট্রাক ও ট্রাভিস হেড 1টি করে উইকেট শিকার করেন। সিরিজে 2-1 এগিয়ে গেল অজিরা। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।